নমস্কার। সুসংবাদ সুসংবাদ সুসংবাদ। আজ 14ই আগস্ট রাত্রিবেলা মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল রাত দখলের ডাক দিয়েছেন। সেই রাত দখলের 2 বছর পূর্তি উপলক্ষে একটা মিছিল টিছিল হবে। এছাড়াও সেটা অবশ্য শুধু কলকাতা শহরেই হবে। তাতে মেয়েদের সুরক্ষা ইত্যাদি অনেক বড় বড় ব্যাপার আছে। পরিষ্কার বলে দিলেন সুরক্ষার দায়িত্ব কিন্তু সরকারের। ফলে বুঝতেই পারছেন, আর চিন্তার কোনো কারণ নেই, সুরক্ষার সমস্ত সমস্যা মিটতে চলেছে। তো এর আগে অভয় আন্দোলনের সময় তিনি মেয়েদের পক্ষে আন্দোলনে নামতে গিয়ে একাধিকবার, আপনাদের মনে থাকতে পারে, গো ব্যাক ধ্বনি খেয়েছেন, অনেক জায়গা থেকে ফিরে টিরেও আসতে হয়েছিল। তো মেয়েদের সুরক্ষার ধ্বজাধারী হিসেবে তাকে না মেয়েরা, মানে আন্দোলনকারী মেয়েরা, না আন্দোলনকারী ডাক্তাররা বা হবু ডাক্তাররা, কেউই ওকে মেনে নেননি। কিন্তু সে ছিল আগের জমানা বদলে গেছে। এখন তো উনি মন্ত্রী, তাই নিজেই একটা রাত দখলের ডাক দিয়ে দিয়েছেন। আটকাবে আর এখন কি? তো এরকম শেষ ব্যাপার শুনেছিলাম শিল্পী রদার ক্ষেত্রে। তো প্যারিসে সেই সময়, অনেক বছর আগের কথা, রদা ভাস্কর ছিলেন এবং সারা পৃথিবীব্যাপী নাম ছিল তার। প্যারিসে সেই সময় একটা শিল্প সম্মেলন বা এই জাতীয় কিছু হতো। তো সেই সময় রদাকে সেখানে একটা প্যাভিলিয়ন দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু যে সাইজের দেওয়া হয়েছিল সেটা রদার পছন্দ হয়নি। তাই উনি কী করলেন, যে যখন শিল্প সম্মেলন হচ্ছে ঠিক তার উল্টো দিকে বা পাশে কোনো একটা জায়গায় নিজেই একটা বিরাট বড় জায়গা ভাড়া করে নিজেই একটা শিল্প সম্মেলন করে ফেললেন। এবং কার্যত দেখা গেল যে সরকারি যে সম্মেলন তার থেকে ওনার প্যাভিলিয়নে ভিড় অনেক বেশি হচ্ছে, ফলে একটা আপোষ টাপোষ হলো। তো সে ছিল এক বৈপ্লবিক ব্যাপার। রদা ছিলেন এক মারকাটারি শিল্পী। অগ্নিমিত্রা পালের রাত দখল সেই জায়গায় পৌঁছবে কিনা, ইতিহাসের পুনরাবৃত্তি হবে কিনা, সেটা আমরা দেখব। বেশি বেশি অপেক্ষা করতে হবে না, রাত্রিবেলায় বোঝা যাবে। তো এর মধ্যে সুরক্ষা বলা বাহুল্য দুর্ধর্ষ চলছে, যেহেতু বলে দিয়েছেন সুরক্ষার দায়িত্ব সরকারের। তো এর মধ্যে প্রাক্তন বিধায়ক, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার হয়ে গেছেন, খুব সম্ভবত অভয়ার মা বা বাবা কারো একটা অভিযোগে। না, ভাববেন না এটা অভয়া হত্যাকাণ্ডের যে বিচার হচ্ছে সেই সংক্রান্ত কিছু, ওসব না, ওগুলো তো সিবিআই করছে, তার বিচার টিচার অন্য কোর্টে হচ্ছে। এইটা ধরেছে পুলিশ। তো নির্মল ঘোষের নামে এফআইআর হয়েছে। ওর রত্না দেবনাথ বা তার স্বামী কেউ একটা করেছেন। তো তার সঙ্গে নাকি একটা পুরনো অভিযোগ ছিল, সেটাও খুঁড়ে বার করা হয়েছে। আর একজন প্রতিবেশী ছিলেন প্রাক্তন কাউন্সিলর, তিনি আবার শুধু তৃণমূলের নয়, আগে সিপিএম ছিলেন, পরে তৃণমূল হয়েছিলেন, সঞ্জীব মুখোপাধ্যায়, তাকেও শুনলাম গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। তো এই গ্রেপ্তারগুলো খুব সম্ভবত, আমি নিশ্চিত করে জানি না, সেই লাইন দিয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল, কে আগে পুড়িয়েছিলেন, কে পরে পুড়িয়েছিলেন, এই সমস্ত সংক্রান্ত কিছু বিষয় হবে। অভয়া যে হত্যাকাণ্ড, তার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই, সিবিআই এর কাজও করছে না। তো এইগুলো দেখে শুনে মনে হচ্ছে যে মানে ধরে পুঁততে হবে, তাই পুড়ে দেওয়া হচ্ছে। থাক ব্যাটারা এখন জেলে। এটা অনেকটা সেই নাকের বদলে নরুন পেলাম গোছের ব্যাপার। তো রত্না দেবনাথের কথা তো আপনারা সবাই শুনেছেন, উনি এখন মাননীয় বিধায়িকা। ওনার প্রথম ইচ্ছে ছিল যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একদম চুলের মুঠি ধরে ড্রেনের জলে চোবানো, তিনি সরাসরি স্পষ্ট করেই বলেছিলেন। তো সেটা তো হয়নি। তারপরে তিনি অভিযোগ করেছিলেন, তিনি এবং তার স্বামী, যে ওই যে অভয়ার হত্যাকাণ্ড তার সঙ্গে জড়িত সরাসরি আবেশ বন্দ্যোপাধ্যায়, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোনো একরকম ভাইপো। তো একে ধরতে হবে, এটা ছিল আরেকটা দাবি। মানে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোবাতে হবে কিংবা তার ভাইপোকে ধরতে হবে, এইটা ছিল দাবি। তো এই দাবি তো সিবিআই এর পক্ষে মেটানো সম্ভব হয়নি, হবে বলেও মনে হয় না। তো এর মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাদের দু একদিন আগে দেখেছি, নাটকীয় কায়দায় আমি কমিটেড বলে চিৎকার চেঁচামেচি করছিলেন। তো ফলে তাকেও কিছু একটা করতে হতো। তো ওই যেহেতু আবেশ বা তার পিসি কাউকেই ধরে জেলে পোড়া বা ড্রেনের জলে চোবানো সম্ভব হয়নি, তো সেই বাচ্চাদের হয় না, একটা অন্য ঝুমঝুমি হাতে ধরিয়ে দেওয়া হলো। তো ব্যাপার স্যাপার দেখে মনে হচ্ছে তাই, যে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায় এই দুজনকে গ্রেপ্তার করা হলো কোনো একটা অজুহাতে। আমি এ নিয়ে অনেক সাক্ষ্য প্রমাণ দেখেছি, মানে সাক্ষ্য প্রমাণ ঠিক না, ভিডিওতেই দেখেছি যে লোকজন অনেক কিছু বলেছেন, যে যিনি শ্মশানের দায়িত্বে ছিলেন তিনিও কোনো ইরেগুলারিটি খুঁজে পাননি বলে বলেছেন। ফলে কেস নাও দাঁড়াতে পারে, কিন্তু আপাতত তো একটা ঝুমঝুমি হাতে ধরিয়ে দেওয়া হলো, নিন ন্যায় বিচার হচ্ছে। ওদেরকে না ধরতে পারে, এই জায়গায় আপনার এলাকার লোককে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছি। তো এই হচ্ছে সুরক্ষা। অগ্নিমিত্রা পাল সুরক্ষার কথা বলছিলেন, এর নামই সুরক্ষা।
আর যে সমস্ত এফআইআরগুলো হয়েছে সেই সমস্ত এফআইআরের কথা কী আর বলবো, ওই সুরক্ষার কথা বাদই দিন। আসিফ ইকবাল নামে একজন খুব সম্ভবত তৃণমূল কংগ্রেসের সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে এই গতকালই। তো তিনি কি করেছিলেন না, একজন ঋতব্রতপন্থী বা ঋতমূলপন্থী বিধায়িকা আছেন, তার নাম হচ্ছে শিউলি সাহা। তিনি তো এখন নয়নের মণি হয়েছেন বিজেপি সরকারের, আপনারা সবাই জানেন, যেমন ঋতব্রত হয়েছেন। তো তিনি যখন তার এলাকায় যান কেশপুরে, তখন সেখানে কিছু বিজেপি কর্মী তাকে দেখে গো ব্যাক বা এই জাতীয় কোনো স্লোগান টোগান দেয়। তো বিজেপি কর্মীরা দিয়েছিলেন, এখানে তৃণমূলের কোনো সংযোগ ছিল বলে কেউ বলেননি, একটা সরকারি বা আধা সরকারি অনুষ্ঠান ছিল। তো আসিফ ইকবাল নামের এই লোকটি, ইনি কী করেছিলেন, ইনি একটা ফেসবুক পোস্ট করেছিলেন, বলেছিলেন যে বালিশপন্থী বিধায়িকাকে আজ বিজেপির সাধারণ কর্মীরা যেভাবে পালিশ করেছে তাতে তাদের অভিনন্দন জানায়। তো হুবহু এইটাই কিনা বলতে পারবো না, কিন্তু মোটামুটি এই বাক্যটা দেখিয়ে দিই আপনাদের একটু। তো যা দেখা যাচ্ছে যে এর জন্য নাকি গ্রেপ্তার। তো প্রথমত এই ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ উল্টো পুরাণ। মানে তৃণমূলের টিকিটে নির্বাচিত একজন, তাকে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির লোকেরা, এবং তাকে আবার সমর্থন করছেন আরেকজন তৃণমূল সমর্থক। এই সম্পূর্ণ এক উল্টো পুরাণ, এবং তাকে আবার গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে। তো আবার কেন গ্রেপ্তার করা হচ্ছে না, বালিশপন্থী হবে, বালিশপন্থী কথাটা বলার জন্য। তো প্রথমে উল্টো পুরাণটা নিয়ে বলি যে আজকাল বিজেপি যারা সমর্থক আছেন ভেবে দেখবেন, আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাকে সমর্থন করার জন্য লোকে গ্রেপ্তার হয়ে যাচ্ছে, তো আপনাদের জোর বেশি না ঋতমূলপন্থী বিধায়কদের জোর বেশি, এটা আপনাদের ভেবে দেখতে হবে। আর কি বলার জন্য গ্রেপ্তার না, বালিশপন্থী শব্দটা বলার জন্য। মানে শুনে বলতে হয় ওরে বাবারে বা ওলে বাবালে, মানে এইটা খুব প্রচণ্ড খারাপ কথা। পুরো একদম সত্য যুগ এসে গেছে, এই সমস্ত কথা শুনলেও কানে আঙুল চাপা দিয়ে দিতে হয়। এর থেকে খারাপ কথা যেন কেউ আর কখনো বলেননি, এখন তো বলছেনই না। যদিও আমরা সবাই জানি যে ওদিকে ওর চেয়ে ঢের খারাপ কথা বলে চলেছেন বিজেপির একজন সাংসদ, যিনি নেতাজিকে নিয়ে যা খুশি বলে চলেছেন দিনের পর দিন, এবং তাকে নাকি শুনলাম যে বঙ্গবিভূষণ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মানে বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে। মানে বিজেপি এমন এক দল যে দল থেকে দাঁড়াতে পারে না। মমতা সরকার কি একটা পুরস্কার দিয়েছিল, সেইটা নাকি কেড়ে নিয়ে দারুণ বিক্রম দেখিয়েছে, সিংহ বিক্রম যাকে বলে। তো যাই হোক, এই কথাগুলো যদিও বলা হচ্ছে, তার জন্য কিন্তু কোনো গ্রেপ্তার টেপ্তার হচ্ছে না। যদিও আমি কোনো গ্রেপ্তারকেই সমর্থন করি না, কিন্তু আমি তুলনা করছি। বালিশপন্থী বলার জন্য একজন বিধায়িকাকে একজন গ্রেপ্তার হয়ে গেলেন, ওদিকে নেতাজিকে যা খুশি বলা হচ্ছে সেজন্য কিন্তু কোনো গ্রেপ্তার নেই। এমনই এই সরকারের বিক্রম, এবং একেই বলা হয় সুরক্ষা। যে সুরক্ষা অগ্নিমিত্রা পাল দেবেন বলে, সরকার দেবে বলে অনেক কিছু বললেন। এছাড়াও পুরনো কথা যদি না ভুলে যান, খুব বেশি পুরনো কথাও নয়, ধরুন বারুইপুর কাণ্ড। বারুইপুর কাণ্ডে কী ভীষণ সুরক্ষা হয়েছে। প্রথমত একটি মেয়েকে খুন করা হয়েছে, নাবালিকা মেয়েকে। তারপরে একজনকে নাকি ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, পুলিশ ধরেও নাকি ছেড়ে দিয়েছিল, তিনি আবার পরে শুনছি আসল অভিযুক্ত নন, বোঝার কোনো উপায় নেই, জনতা তাকে পিটিয়ে মেরেছে। তারপর আরেকজন অভিযুক্ত, যিনি নাকি রাজসাক্ষী, তারপর তাকে পুলিশ এনকাউন্টার করে মেরে দিয়েছে। এবং সব শেষে একজন যারা প্রতিবাদ করতে এসেছিলেন তাদের মধ্যে একজন লাহেক আলী সিপিএমে, তাকে জেলে বন্ধ করে রাখা হয়েছে, এবং সে নিয়ে আর কোনো টু শব্দটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে কি বিচার হয়েছে বলা খুব কঠিন। খালি একটা ধ্বনি শোনা যাচ্ছিল, সকালে জমা বিকেলে খরচ। কি ধামাচাপা দেওয়া হলো আমরা জানতে পারিনি। প্রতিবাদ যারা করতে এলো তাদেরকেই কেন আটকে রাখা হলো আমরা জানতে পারিনি। তো এইটাই হচ্ছে সুরক্ষা। এছাড়াও গতকালই এনআরএসে একজন নার্সের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তো যেই মৃত্যু হয়েছে অমনি চারদিকে খবর রটে গেল মানে ডিম মিডিয়া ছড়াতে শুরু করলো এটা হচ্ছে আত্মহত্যা। তো অস্বাভাবিক মৃত্যু, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাথরুমে তার দেহ পাওয়া গেছে, কিছু নাকি সিরিঞ্জ পাওয়া গেছে, কি ওষুধ আমি তো ডাক্তার নই, বলতে পারবো না। বলা হচ্ছে তিনি নাকি নিজেকে সিরিঞ্জ দিয়েছিলেন, নিজেকে সিরিঞ্জ পুশ করেছিলেন ইঞ্জেকশনে, এবং তাতেই মৃত্যু হয়েছে, এবং এটা আত্মহত্যা। এবার আমি ডাক্তার নই, সত্যি মিথ্যে বলতে পারবো না। এবার কথা হলো যে কিন্তু ডিম মিডিয়ার মধ্যেই জেনে গেছে এটা আত্মহত্যা, এবং এটা নিয়ে তারা চারদিকে প্রচার করে বেড়াচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে, তদন্ত হওয়ার আগে কী করে জেনে গেল কেউ জানে না। কল্পনা করুন, আজ থেকে 2 বছর আগে 3 বছর আগে এরকম কোনো ঘটনা সরকারি হাসপাতালে ঘটলো, ময়নাতদন্তের রিপোর্ট এলো না, কি হতো? ডিম মিডিয়া ঝাঁপিয়ে পড়তো, এই অগ্নিমিত্রা পাল বা সিপিএমের বিরোধীরা ঝাঁপিয়ে পড়তেন, হাসপাতালের চারদিকে বিক্ষোভ শুরু হয়ে যেত।
তারপর প্রথমেই বলা হতো এটা অস্বাভাবিক মৃত্যু, খুন হতে পারে, এবং তারপরে খুন হয়েছেই এই নিয়ে একটা হই হই করে প্রচার শুরু হতো। ওই ইভটিজিং কাণ্ড আমরা ভুলে যাইনি। তো তারপরে যদি দেখা যেত যে না খুন নয় আত্মহত্যা, তখন ওরা আর কিছু বলতো না। তো এখন এই যে উল্টো কন্ট্রাস্টটা লক্ষ্য করে দেখুন, এখানে শুরু থেকেই বলা শুরু হয়ে গেল ময়নাতদন্তের রিপোর্ট আসার আগেই যে এটা নাকি আত্মহত্যা, এবং এখানেই ময়নাতদন্ত করতে হবে, ময়নাতদন্তের রিপোর্ট জালি হতে পারে, এই নিয়ে আর কোনো দাবি দেওয়া নেই। প্রতিবাদীরাও বা কোথায় গেলেন সেটাও বা বুঝতে পারা যাচ্ছে না। তো এই সব কাণ্ড চলছে, এবং এটাও নাকি সুরক্ষা। সুরক্ষা মানে যদি এই হয় যে মিডিয়া দিয়ে প্রচার করে দেবো যা হচ্ছে সব ঠিক হচ্ছে, ডিম মিডিয়াকে দিয়ে প্রচার করে দেবো, তাহলে যত সুরক্ষা হচ্ছে। আর তা যদি না হয় তাহলে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পালকে এদিকে একটু নজর দিতে বলবো যে সরকার সুরক্ষা দেবে এই কথাটা যে আপনি সজোরে বলে দিচ্ছেন, সুরক্ষা কি দিচ্ছে আদৌ? মিছিল করার আগে কিন্তু সেদিকে নজর দিন, কারণ দিনের পর দিন খবর আসছে ডিম ছোড়া হচ্ছে বিরোধী দলের লোকজনের দিকে, দিনের পর দিন খবর আসছে যে তাদেরকে ধরে আনা হচ্ছে একটা তুচ্ছ কেস দিয়ে, একটা কাস্টোডিয়াল ডেথ, পুলিশ হেফাজতে একটা মৃত্যু হয়ে গেল, এগুলো সুরক্ষা? মহিলাদের কথাই যদি বলেন, ডিম ছোড়া হচ্ছে পুরুষদের মহিলাদের উভয়কেই, এবং মহিলাদের একাধিক ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে হেনস্থা করা হচ্ছে, কাদা জলে চোবানো হচ্ছে, দু একদিন আগেই দেখলাম। তো এইগুলো কি মহিলাদের সুরক্ষা? এইগুলোকে আপনারা সুরক্ষা বলেন? এই নিয়ে মজার গল্প আছে, কিন্তু লঘু করতে চাই না। এইগুলোকে যদি আপনারা সুরক্ষা বলেন তাহলে তো খুব মুশকিল। আপনাদের মন্তব্য আমরা শুনেছি, যখনই বলেন, যখনই এই কথাটা আসে তখন একজন বলেন, বিশেষ করে দিলীপ ঘোষ জাতীয় লোকরা বলেন বেশ করেছে ডিম ছুঁড়েছে, ডিম ছুঁড়বে না তো কি কাদা মাখাবে। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী না আমরা সময় কথাগুলো বলেছেন। আরেক দল শ্রমিক ভট্টাচার্য বা অগ্নিমিত্রা পাল, আপনারা কি বলেন? বলেন এগুলো আমাদের সংস্কৃতি নয়। আপনাদের যদি সংস্কৃতি না হয় তাহলে আপনাদের নেতা মন্ত্রীরা এটা সমর্থন করছেন কি করে? আর আপনাদের সংস্কৃতি যদি না হয় তাহলে মঙ্গল গ্রহ থেকে লোকে এসে করে দিয়ে যাচ্ছে এগুলো। পশ্চিমবঙ্গে বিজেপি রাজত্ব, কেন্দ্রে বিজেপি রাজত্ব, আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন এখন ক্ষমতায় এসে গেছে। সিবিআই কেন্দ্রের, এজেন্সি কেন্দ্রের, কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের, পুলিশ ও রাজ্যের, সব তো একদিকে। এবং এর মধ্যে তৃণমূলের সংস্কৃতি এসে তৃণমূল করে দিয়ে যাচ্ছে, তৃণমূল ডিম ছুটছে, তৃণমূল পুলিশি হেফাজতে মৃত্যু ঘটাচ্ছে না, আপনাদের নেতামন্ত্রীরাই করছেন, আপনাদের সরকার তার জন্য দায়ী। সরকার সুরক্ষা দেবে এই বলে এটা ঘোষণা করে মিছিল করার আগে একজন মাননীয় মন্ত্রীর যেটা করা উচিত সেটা হচ্ছে সরকার যাতে সুরক্ষাটা দেয়, সরকার যাতে আইনের শাসন আনে, সেইটা আগে নিশ্চিত করা, তারপর তো মিছিল টিছিল করবেন। হ্যাঁ, তারপরে না তার সঙ্গেও করতে পারেন, অসুবিধে কিছু নেই। ওই যে আগে বললাম যে সেই রাত দখল বা তৎপরবর্তী আন্দোলনের সময় ওনাকে অনেকবার গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছে, তার শোধ তুলতে যদি একটা মিছিল করেন অসুবিধে কিছু নেই। তো মানুষের তো নানা রকম অ্যাম্বিশন থাকেই, ঠিকই আছে, কিন্তু সরকারে যখন এসেছেন সরকারের দায়িত্ব নিতে হবে। সরকারের জমানায় কেউ যদি ডিম ছোঁড়ে এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কাস্টোডিয়াল ডেথ যদি হয়, তো সেইগুলো কিন্তু তৃণমূলের সংস্কৃতি বলে পার পাওয়া যাবে না। আপনারা বিরোধী পক্ষ নন, আপনারা এখন সরকারে এসেছেন, সরকারের ভালো জিনিসের দায় যেমন নিতে হবে, খারাপ জিনিসের দায়ও নিতে হবে। ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি না, আমি খুব খারাপ লোক, কিন্তু খারাপ জিনিস যেহেতু দেখছি তার দায় নিতে হবে। এড়িয়ে গেলে হবে না, অন্যের সংস্কৃতি বলে চালালে হবে না। তো এই হলো কথা। মাননীয় অগ্নিমিত্রা পাল এই বক্তব্য শুনবেন কিনা জানি না, যদি শোনেন তাহলে আশা করি এ নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। এর মধ্যে আর একটা জিনিস ঘটে গেছে যেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা নিয়েও একটা অনুষ্ঠান করতে হবে, আগামীকালই হয়তো করব, যদিও ভীষণ গুরুত্বপূর্ণ, দেশের জন্য বোধহয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো যে হায়দ্রাবাদের একটা বিখ্যাত ল ইউনিভার্সিটিতে একটা কাণ্ড ঘটেছে। তো সেখানে মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তার বক্তৃতা দিতে আসার কথা ছিল তাদের সমাবর্তনে। তো সেখানে ছাত্রছাত্রীরা বলে আমরা সেটা চাই না, ফলে সেটা বাতিল করতে হয়। এইবার বার অ্যাসোসিয়েশন কি বলেছে, যে বলেছে এই ব্যাচের ছাত্রছাত্রী যারা এই সমস্ত কাণ্ড কারখানা করেছে তাদেরকে তারা আর উকিল হতে পারবে না, মানে বার অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন করতে পারবে না, এরকম একটা দাবি এসেছে। এটা কোন ধরনের 21শে আইন সেটা আমি এখনো জানি না, কিন্তু এটা আমাকে আরেকটু ভালো করে দেখে নিয়ে একটা অনুষ্ঠান করতে হবে। সেটা হয়তো আগামীকাল করবো, আবার জানি না যে আগামীকাল হয়তো অন্য একটা জিনিস চলে আসবে। কিন্তু এইটা আমার ধারণা, ব্যক্তিগতভাবে ধারণা, সুদূর প্রসারী হতে চলেছে। ভারতবর্ষ কোনো মামার বাড়ি নয়, এখনও হয়নি, করার চেষ্টা করলে ছাত্র যুবরা রুখবেই। কিন্তু সেটা আজকের বিষয় না, আজকের বিষয় এইটুকুই। এটা আগামীকাল হয়তো নিয়ে আসবো যদি অন্য কিছু না ঘটে যায়।
তো ততক্ষণ আপনারা যারা পছন্দ করলেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদের পাঠান ভিডিওটা। আর যেটা বারবার বলি, রোজ গুরুচণ্ডালী লিখে সার্চ দিয়ে আসবেন, কারণ এইভাবেই সব কটা ভিডিও দেখতে পাবেন, সবসময় ফিড দেয় না। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে কলেজ স্ট্রিটে চলে আসুন, পুটিগ্রামের উল্টো দিকে আমাদের দোকান, আলাপ আলোচনা হবে, মেলামেশা হবে। হ্যাঁ, তো এলে আমি থাকবো না, কিন্তু লোকজনের সঙ্গে দেখা হবে। আর দেখতে থাকুন আমাদের ভিডিও। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।